কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এলাম অন্ধকারের প্রথম পর্ব। লিখেছেন আহনাফ হোসেন মুশফিক। এছাড়াও লেখকের চমৎকার সব গল্প পড়তে ওনার পেজটি ঘুরে আসতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। শুরু হচ্ছে অন্ধকারের প্রথম পর্ব। সোহেল মিয়া, তিনি একাই থাকেন এখানে। আধুনিকতার ছোঁয়া এই গ্রামে লাগেনি এখনো। তার বাড়ির চারপাশটা গভীর জঙ্গলের মতো। বিকেল 4টা বাজে। তিনি বাড়িতে বসে কিছু একটা বিড়বিড় করে পড়ছিলেন। তখনই তার দরজায় কেউ একজন কড়া নাড়ে। কে? স্যার, আমি আপনার ছাত্র রানা। দরজাটা হালকা করে খুলে দেয় সোহেল মিয়া। বাহিরে 24-25 বছর বয়সী এক সুদর্শন যুবক দাঁড়িয়ে রয়েছে। তুমি কে? আমাকে চিনতে পারলেন না? আমি আপনার ছাত্র। আপনার কাছে নবম ও দশম শ্রেণীতে পড়েছিলাম। ও রানা, চিনতে পেরেছি বাবা। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এসো, ভেতরে এসো এসো। রানা ভেতরে চলে আসে। বাড়িটা বাইরে থেকে দেখতে যেরকম ভয়ঙ্কর, ভেতরে তার থেকেও বেশি ভয়ঙ্কর। কেমন যেন একটা পচা মাংসের গন্ধ আসছে। রানা বলল, স্যার, আপনি এরকম জায়গায় থাকেন কেন? আর বলো না বাবা, অনেক ঋণগ্রস্ত ছিলাম। ঋণ পরিশোধ করতে করতেই এই দশা। রানা শহরে থাকে। সে তার শিক্ষককে অনেক পছন্দ করে, কারণ ওর এই শিক্ষকের জন্যই সে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছিল, যার জন্য আজকে বড় একটি কোম্পানির অফিসার সে। মাসে অনেক টাকা বেতন পায়। আর তাই রানা আজকে তার শিক্ষকের সাথে দেখা করতে এসেছে। সোহেল মিয়ার এই অবস্থা দেখে রানা ওনার হাতে একটা মোটা অঙ্কের টাকার বান্ডেল দেন। স্যার, এটা রাখেন। আরে বাবা, কি করছো এগুলা? এগুলো লাগবে না। তুমি এসেছো, এটাই অনেক আমার জন্য। আপনি আমার শিক্ষক। আপনার জন্যই আজকে আমি এতদূর আসতে পেরেছি। অনেক জোরাজুরি করার পর সোহেল মিয়া টাকাটা নিজের কাছে রেখে নেয়। আচ্ছা স্যার, আপনার ছোট মেয়েটা কোথায়? ও ওই রুমে ঘুমাচ্ছে। ও আচ্ছা। স্যারের সাথে গল্প করতে করতে কখন যে মাগরিবের আজান দিয়ে দিল রানা বুঝতেই পারল না। ঠিক আছে স্যার, তাহলে আমি আজকে আসি। আরেকদিন সময় নিয়ে আসবো নে। সন্ধ্যা তো হয়েই গিয়েছে। থেকে যাও আজকে আমাদের বাসায়। না স্যার, আমার বাসায় সবাই অপেক্ষা করছে। কাউকে বলেও আসিনি। আর এখানে নেটওয়ার্কও নেই। সোহেল মিয়া অনেক জোর করে, কিন্তু রানা একদমই থাকতে চায় না। শেষমেশ রানা সোহেল মিয়ার থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে যায়। সে গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু তার গাড়িটি কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না। ধুর, এমন সময় এই গাড়িটার আবার কি হলো? এখানে তো নেটওয়ার্কও নেই। আমি কোনোভাবে সাহায্যও চাইতে পারছি না। এখন একটি মাত্র উপায় আছে। আমাকে ওই গ্রামের বাজারে হেঁটে হেঁটে যেতে হবে, আর গাড়ির ওয়ার্কশপ খুঁজে বের করতে হবে। এই ভেবে রানা আবারও সোহেল মিয়ার বাসায় ফিরে আসে, বাজারটা কোন দিকে সেটা জিজ্ঞাসা করার জন্য। স্যার, আমি রানা। দরজাটা যদি একটু খুলতেন। তুমি না চলে গিয়েছিলে, তাহলে এখন আবার আসছো কেন? রানা এই কথা শুনে খুবই অবাক হয়ে যায়। তাকে পড়ানোর সময়ও স্যার কখনো এরকম ব্যবহার করেনি, কিন্তু আজকে বিনা কারণেই স্যার এত রেগে গেল কেন? এই চিন্তা করতে করতে রানা বলে, মানে স্যার, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। এখানে ওয়ার্কশপ কোথায় পাবো বলতে পারেন? সোজা গিয়ে বামে বাজারের রাস্তা। এখান থেকে প্রায় 4 কিলোমিটার। আর হ্যাঁ,
আমাদের এলাকায় সন্ধ্যার পর ডাকাতদের আনাগোনা বেড়ে যায়। এইবার রানা স্যারের কথা শুনে চিন্তায় পড়ে যায়, কারণ ওর হাতে দামি ঘড়ি। তার মধ্যে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই এই এলাকাটা আস্তে আস্তে যেন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাহলে স্যার, এখন আমি কি করতে পারি? আমার গাড়িটা যে নষ্ট হয়ে গেছে, আর আমার এখানে কোনো ধরনের নেটওয়ার্কও কাজ করছে না। আমাকে বলছিস কেন? আমি কি করব? হট করে স্যারের ব্যবহারে এত পরিবর্তন দেখে রানা খুবই অবাক হয়ে যায়। স্যার, যদি কোনোভাবে আজকে রাতটা থাকতে দিতেন তাহলে অনেক উপকার হতো। আমি পারবো না, তুই অন্য কোথাও গিয়ে থাক। এই বলে সোহেল মিয়া দরজা লাগিয়ে দেয়। রানা বাইরে থেকেই একটু জোর গলায় বলে, স্যার, দরকার হলে আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, তাও দয়া করে আমাকে একটা রাত থাকতে দিন। স্যার ভেতর থেকে চেঁচিয়ে বলে, এই ছেলে, বললাম না এখান থেকে চলে যা, আমার বাসায় কোনো জায়গা হবে না। রানা থ হয়ে দাঁড়িয়ে থাকে। ওর এত পছন্দের স্যার, যে একটু আগে ওর সাথে এত ভালো ব্যবহার করছিল, তার হঠাৎ কি হয়ে গেল? সে এখন কি করবে এই জঙ্গলের মধ্যে? আর ঠিক তখনই সোহেল মিয়া দরজাটা খুলে দেয়। বিকালবেলা দেখে যেমন শান্তশিষ্ট লাগছিল, এখন ঠিক তার উল্টো। রাগে চোখ দুটো লাল হয়ে রয়েছে। মনে হচ্ছে সে এখনই রানাকে মেরে ফেলবে। এই রুমে চুপচাপ শুয়ে থাকবা, যত কিছুই হোক না কেন চোখ খুলবা না, আর আমার কাছে কোনো খাবার দাবার হবে না। আচ্ছা স্যার, আমার কোনো খাবার লাগবে না, আমাকে শুধু শুতে দিলেই হবে। এই বলে রানা রুমের ভিতরে এসে মেঝেতে শুয়ে পড়ে। মনে মনে ভাবতে থাকে, এরকম অদ্ভুত মানুষ আমি আগে কখনো দেখিনি। কি যে হলো কিছুই বুঝলাম না। এই ভাবতে ভাবতে রানা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। রাত ঠিক 3:15 পর রানা চোখ খুলে দেখে চক দিয়ে আঁকা একটি গোল জায়গায় তাকে বেঁধে রাখা হয়েছে। সামনে তার স্যার, আর একটি পাত্রে আগুন জ্বালিয়ে কি যেন বিড়বিড় করে পড়ছেন তিনি। স্যারের পেছনের খাটে একটা বিভৎস মেয়ের লাশ রাখা। এইসব দেখতে দেখতেই তার স্যার ওই পাত্র থেকে আগুন নিয়ে তার গায়ে লাগিয়ে দেয়। রানা জোরে জোরে চিল্লাতে থাকে, কিন্তু সেই বাড়ির আশেপাশে কোনো ঘর বস্তি না থাকায় তার চিৎকার কেউ শোনে না। পরের দিন সোহেল মিয়া আবারও রাত 2টার দিকে কোথাও যাচ্ছেন, কিন্তু আজকে ওনার হাতে একটা বাটি। উনি ওনার এক দুঃসম্পর্কের বোন রেহানা বেগমের বাসায় যাচ্ছেন। রেহানা বেগমের বাসা গ্রাম থেকে অনেক দূরে। ওনার বাসার আশেপাশে কোনো বস্তি নেই। রেহানা বেগমের আপন বলতে এখন শুধু সোহেল মিয়াই আছে, আর তার একমাত্র মেয়ে রাবেলা তার পরিবার সহ আমেরিকায় থাকে, এবং তার স্বামী অনেকদিন আগেই মারা গিয়েছে। এখন তার আপন বলতে একমাত্র সোহেল মিয়াই আছে। সোহেল মিয়া জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। আশেপাশে ঘুটঘুটে অন্ধকার, চাঁদের আলো এখানে বিন্দুমাত্র পৌঁছাচ্ছে না, কিন্তু ওই রাস্তা যেন তার মুখস্থ। সে তার মতো হেঁটে চলেছে। অবশেষে সে রেহানা বেগমের বাসার সামনে এসে দাঁড়ায়। রাজকীয় একটি বাড়ি, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন ধরে বাড়িটিকে পরিষ্কার করেনি, তাই সেটিকে দেখতে পরিত্যক্ত একটি বাংলো মনে হচ্ছে। সোহেল মিয়া গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে। এই বাড়ির দরজা সবসময় খোলাই থাকে, কারণ এখানে চোর ডাকাতেরা কখনোই আসার সাহস করবে না। বাসার বাহিরেও ময়লার মোটা স্তর পড়ে গিয়েছে। বাসাটার বাহিরে এবং ভেতরে দেখে মনে হচ্ছে কয়েকশো বছর ধরে এখানে কোনো মানুষের আনাগোনা নেই। সোহেল মিয়া ভিতরে গিয়ে একটি রুমের মধ্যে ঢুকে, যেখানে বিছানার মধ্যে সোজা হয়ে বৃদ্ধ রেহানা বেগমকে শুয়ে থাকতে দেখা যায়। ওনার চোখ দুটো উপরের দিকে তাকানো,
পুরো শরীর সাদা হয়ে রয়েছে। ওনাকে দেখে কোনো দিক থেকেই স্বাভাবিক মনে হচ্ছে না। সোহেল মিয়া ওনার পাশে গিয়ে বসে। রেহানা বেগমের হাত ধরে উনি কানের কাছে গিয়ে কিছু একটা বলে। আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ছোট থেকে বড় করেছো, কিন্তু এর প্রতিদান আমি তোমাকে দিতে পারিনি। এই বলে উনি ওনার হাতে থাকা পাত্রের ঢাকনাটা খোলে। সেখানে দেখা যায় খুবই বিশ্রী দুর্গন্ধযুক্ত কালো কালারের একটি স্যুপ। সোহেল মিয়া চামচ দিয়ে সেই স্যুপটি রেহানা বেগমকে খাইয়ে দিতে থাকে। আশ্চর্যজনকভাবে রেহানা বেগম সেই স্যুপটা খুব তৃপ্তি সহকারে খেতে থাকে এবং সে উপরের দিকে তাকিয়ে এক শয়তানি মুচকি হাসি হাসে। সোহেল মিয়া সবেমাত্র বিয়ে করেছে, বাসা মেহমান দিয়ে ভর্তি। সোহেল মিয়া তার বাসর ঘরে প্রবেশ করে। আজকে তার জীবনে সবথেকে আনন্দের দিন। রাত কাটিয়ে সকালবেলা সে গোসল করতে যায়। বালতি থেকে পানি তোলার সময় দেখতে পায় বালতির মধ্যে কোনো এক মানুষের কাটা আঙ্গুল। সে ভয় পেয়ে যায়। পরক্ষণেই আবার বালতির দিকে তাকিয়ে দেখে সেখানে কিচ্ছু নেই। এটাকে সে মনের ভুল ভেবে গোসল সেরে বেরিয়ে আসে। তখনই তার মা এসে তার কাঁধে হাত রেখে বলে, বাবা শান্ত, শান্ত। সোহেল মিয়া কিছু বুঝে উঠতে পারছে না। বৌমা। এই বলে সোহেল মিয়ার মা চুপ হয়ে যায়। সোহেল মিয়া আর দেরি না করে দৌড়ে তার রুমে চলে যায়। সে সেখানে এসে হতভম্ব হয়ে যায়। তার স্ত্রী চোখ উল্টে রয়েছে, ফর্সা শরীরে ঠোঁট দুটো একদম কুচকুচে কালো হয়ে রয়েছে। তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে সে। সোহেল মিয়া তার স্ত্রীকে বুকে তুলে নেয়, আর কিছু করার আগেই তার স্ত্রী তার কোলেই মারা যায়। সোহেল মিয়ার ভেতরটা পুড়ে যাচ্ছিল। সে কোনোভাবেই মিলাতে পারছে না এটা কি হলো। সোহেল মিয়ার দাদি ভয়ঙ্কর কালো জাদু করত। কেউ যদি কালো জাদু করে তাহলে সেটার একটা প্রভাব তার বংশের কারো উপরে পড়বে। সেই প্রভাবটাই পড়েছিল সোহেল মিয়ার উপরে। তখন ওনারও ঠিক এইরকম অবস্থাই ছিল। চোখ উল্টে রয়েছিল, ঠোঁট দুটো কালো হয়ে গিয়েছিল। এটা দেখে তার বাবা একদম ভেঙে পড়ে। সোহেল মিয়ার বাবা মায়ের দাম্পত্য জীবনে 6 বছর পর সোহেল মিয়া পৃথিবীতে এসেছে। তাই ওনার দাদি ওনার ছেলে ও নাতির কষ্ট মেনে নিতে পারছিলেন না। তাই সে শয়তানের সাথে একটা চুক্তি করে। সে শয়তানকে বলে, তুমি আমার নাতিকে সুস্থ করে দাও, তার বদলে আমি আমার আত্মা তোমাকে দিয়ে দিব। কিন্তু শয়তান বলে, তোমার এই পাপিষ্ট আত্মা আমার লাগবে না। তাহলে তুমি কি চাও? আমি তোমার নাতিকে সুস্থ করে দিচ্ছি, কিন্তু তার বদলে তোমার নাতির জীবনে সে যাকে ভালোবাসবে তাকেই আমি মেরে ফেলবো। সে যেই হোক না কেন, তাকে কখন মারবো সেটা আমার ব্যাপার। সেই সময় সোহেল মিয়ার দাদি বেশি কিছু না ভেবেই ওই চুক্তিতে রাজি হয়ে গিয়েছিল। তাই সেই সময় সোহেল মিয়া তার জীবন ফিরে পেয়েছিল। এরপর আস্তে আস্তে তার পরিবারে একই রকমভাবে সবাই মারা যেতে থাকে, শুধু তার বাবা মা ছাড়া। এই চুক্তির কারণে একদিন তার দাদিও একই রকমভাবে মারা যায়। তখন এই চুক্তির কথা শুধুমাত্র সোহেল মিয়ার বাবা মাই জানত। সোহেল মিয়ার বাবা মা একটু গরিব হওয়ায় তাকে ছোটবেলা থেকে তার এক দুঃসম্পর্কের বড় বোন রেহানা বেগমরা অনেক টাকাওয়ালি ছিল এবং সে সোহেল মিয়াকে অনেক মায়া মহব্বত করত। তাই সে ঠিক তার মায়ের মতোই টাকা খরচ দিয়ে সোহেল মিয়াকে লালন পালন করেছে। এতক্ষণ এই সমস্ত ঘটনা সোহেল মিয়ার বাবা সোহেল মিয়াকে বলছিল। সোহেল মিয়ার এসব কথা শুনে তার কান যেন একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। এরপর আর কখনো সোহেল মিয়া বিয়ে করে না, কারণ সে জানে যে সে বিয়ে করার সাথে সাথেই তার স্ত্রী আবারও মারা যাবে। কয়েকদিন পরে তার বাবা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু তার কিছুদিন পরেই তার বৃদ্ধ মা গর্ভবতী হয়ে যায়। এসব দেখে সোহেল মিয়া পুরোই হতভম্ব হয়ে যায়। সোহেল মিয়া বলে, মা, এসব কি? বাবা বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না, আমি কিছুই করিনি। এই সমস্ত কিছু তোর দাদির কর্মকাণ্ডের ফল।
সোহেল মিয়া তার মাকে অত্যন্ত বিশ্বাস করে, তাই সে এই কথাটা বিশ্বাস করে নেয়। আশেপাশে মানুষজন যাতে কিছু না বলে, তাই সে সবসময় তার মাকে ঘরের ভেতরে রাখত। একদিন তার বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায়। এসে দেখে তার মা একা একাই সন্তান প্রসব করে দিয়েছে। ফুটফুটে সুন্দর একটি কোমল মেয়ে বাচ্চা। তার চেহারার দিকে তাকালেই যেন আর মুখ ফেরানো যায় না। তার মা বিছানার এক কোণায় মুখ করে পড়ে রয়েছে। সে তার মায়ের কাছে গিয়ে গায়ে হাত দিয়ে বলে, মা, ও মা, ওঠো, কি হলো তোমার আবার? এই বলে সে যখন তার মাকে সোজা করে, তখনই সে দেখতে পায় তার মায়ের চোখ উল্টো হয়ে রয়েছে, ঠোঁট দুটি কালো। সোহেল মিয়ার রাগে ক্ষোভে ফেটে পড়ছিল। সে তার এত কাছে মানুষদের হারিয়ে ফেলছে, এই যন্ত্রণা সে কিভাবে সহ্য করবে। এই ভেবে সে তার দাদির কবরের সামনে যায়, তারপর চিৎকার করে বলতে থাকে, তোমার জন্যই আজকে আমার এই দশা। তুমি যদি আমাকে বাঁচানোর চেষ্টা না করতে, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। আমার গর্ভধারিণী মা কত কষ্ট নিয়ে মারা গেছে। তোমাকে কে বলেছিল এসব কালো জাদু করতে? এইসব বলে সে হাঁপাতে হাঁপাতে ওখানেই অজ্ঞান হয়ে যায়। সকালবেলা যখন তার জ্ঞান ফেরে, সে সাথে সাথে তার ছোট বোনের কাছে যায়। গিয়ে দেখে তার বোন খাবারের জন্য কান্নাকাটি করছে। সে তার বোনকে কোলে করে নিয়ে রেহানা বেগমের কাছে যায়। সোহেল মিয়া সমস্ত ঘটনা তাকে খুলে বলে। তখন রেহানা বেগম বলে, আমি আগে থেকেই সব কিছু জানি। তোমার জন্য আমার অনেক খারাপ লাগে, কিন্তু তুমি চিন্তা করো না। আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমি তোমাকে ও তোমার বোনকে মায়ের অভাব বুঝতে দিব না। এখানে তারা খুবই ইমোশনাল হয়ে যায়। পরক্ষণেই সোহেল মিয়া তার বাসায় ফেরত আসে। সে তার মাকে নিজ হাতে গোসল করিয়া দাফন করে। এখন তার দুনিয়াতে আপন বলতে একমাত্র তার ছোট বোন ও রেহানা বেগম ছাড়া আর কেউ নেই। সমাজে মানুষজন যাতে কিছু না বলে, তাই সে তার বোনকে নিজের মেয়ে বলে পরিচয় দেয়। মাঝখানের কয়েকটা বছর বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎই একদিন সোহেল মিয়ার জীবনে আবারও একটি কালো রাত নেমে আসে। ওই দিন তার বাসায় ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। সে বাড়ি ফিরেই দেখে তার ছোট বোনের একই অবস্থা, চোখ উল্টে রয়েছে, ঠোঁট দুটো কুচকুচে কালো হয়ে গিয়েছে। সে ভাবে তার ছোট বোন হয়তো মারা গিয়েছে, তাই সে তার ছোট বোনের উপরে একটা চাদর দিয়ে তার মায়ের কবরের সামনে চলে আসে এবং বলতে থাকে, মা, আমাকে মাফ করে দিও। আমার জন্যই তোমাদের আজকে এই অবস্থা। যদি আমার জন্মই না হতো, তাহলে হয়তো এসব কিছুই সহ্য করতে হতো না। আমাকে মাফ করে দিও মা। তোমার ছোট মেয়েকেও আমি বাঁচাতে পারিনি। এই বলে সে অঝরে কাঁদতে থাকে। তখনই পেছন থেকে কেউ একজন গভীর কণ্ঠে বলে ওঠে, আমি চাইলে তোমার ছোট বোনকে সুস্থ করে দিতে পারি। সোহেল মিয়া তার আওয়াজ শুনে ভয় পেয়ে যায়। সে পেছনে ফিরেই দেখে লম্বা একজন দাঁড়িয়ে আছে। আপনি কে? আমার নাম গেত। এইরকম নাম তো আগে কখনো শুনিনি। আপনি কি বিদেশি? না। আপনার কণ্ঠ এরকম কেন? আপনি কি কোনো মানুষ? আমি অভিশপ্ত, চরম অভিশপ্ত শয়তান। এই কথা শোনার সাথে সাথে সোহেল মিয়ার কলিজাটা যেন বের হয়ে যাচ্ছিল। সোহেল মিয়া খুবই ভীতু কণ্ঠে বলে উঠে, কি চাও তুমি আমার কাছ থেকে? শোনো, তোমার পরিবারের সবাইকে আমিই মেরেছি, কারণ তোমার দাদি আমার সাথে চুক্তি করেছিল। সেই চুক্তি মোতাবেক তুমি যাকেই বেশি ভালোবেসেছো, আমি তাকেই মেরে ফেলেছি। এখন কি তুমি আমাকে মারতে চাও? না, তোমার আর্তনাদ দেখে আমার খুবই খারাপ লাগছে। আমি তোমাকে একটা সাহায্য করতে পারি। কি সাহায্য? তোমার দাদির চুক্তি অনুসারে তুমি এখন দুইজন মানুষকে সব থেকে বেশি ভালোবাসো। এক তোমার ছোট বোন, আরেকজন রেহালা বেগম। যেহেতু আমার দুজনকেই মেরে ফেলার কথা, কিন্তু আমি তোমাকে একটা ছাড় দিতে পারি। আমি যে কোনো একজনকে মারব আর অপরজনকে ছেড়ে দেব, আর তোমাকেও এই অভিশাপ থেকে মুক্তি দিব। কিন্তু তার জন্য একটা শর্ত আছে। সোহেল মিয়া এবার একটু স্বাভাবিক অবস্থায় উত্তর দিল, তুমি যে শর্ত দিবা আমি সেই শর্তই পালন করতে রাজি।
বলো আমাকে কি করতে হবে। তুমি বিবেচনা করো আমি কাকে জীবিত রাখবো এবং কাকে মারবো। যাকে মেরে ফেলতে বলবা তাকে আমি যেভাবে বলবো সেভাবে তোমার নিজের হাতে একটু একটু করে হত্যা করতে হবে। সোহেল মিয়া খুবই চিন্তায় পড়ে যায়, সে কাকে বাঁচাবে এবং কাকে মেরে ফেলবে। তখন গেতো বলে, যাও, আমি আজকে তোমাকে সারা রাত সময় দিলাম। ফজরের আজানের আগে আমাকে উত্তর দিবা, অন্যথায় আমি দুজনকেই মেরে ফেলবো। এই বলে গেতো চলে যায়। সোহেল মিয়াও বাসায় ফিরে দেখে তার ছোট বোন এখনো জীবিত আছে। সোহেল মিয়া খুবই চিন্তায় পড়ে যায়, সে সারা রাত ভাবে। ফজরের আজান দেওয়ার কিছুক্ষণ আগেই গেতো আবার সোহেল মিয়ার সামনে হাজির হয়। কি ভাবলে? কাকে মেরে ফেলবে? রেহানা বেগম। সোহেল মিয়া এক কথায় উত্তর দেয়। ঠিক আছে, তাহলে আমি এখন যেভাবে বলবো তুমি সেভাবেই রেহানা বেগমকে হত্যা করবে। ঠিক আছে, কিন্তু তুমি আগে আমার বোনকে সুস্থ করে দাও। তোমাকে আমি মায়া মহব্বত করে তোমার দাদি সেই চুক্তি থেকে বাঁচার প্রস্তাব দিলাম। এখন তুমি আগে আমার কাজ করে দাও, পরে আমি তোমার বোনকে সুস্থ করে দেব। সোহেল মিয়া ভেতরে ভেতরে খুব রাগ হয়, কিন্তু সে এখন বাধ্য, তাই সে এই চুক্তিতে রাজি হয়ে যায়। পরে গেতো তার হাতে একটা বই ধরিয়ে দিয়ে বিদায় নেয়। বইটা দেওয়ার সময় সে বলে, কিভাবে কি করতে হবে তাই বইয়ে সম্পূর্ণ দেওয়া আছে। আমি গেলাম, কোনো কাজে যেন ভুল না হয়, তাহলে কিন্তু আমি দুজনকেই মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে। এই বলে গেতো সেখান থেকে চলে যায়। সোহেল মিয়ার সাথে সাথেই বইটা খুলে পড়া শুরু করে। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.